হ্যালো। সময় পেরিয়ে আজকের সন্ধ্যার এই যাত্রায় আপনাকে স্বাগতম। আজ রাতে আমরা ইতিহাসের আরেকটি পাতা খুলব এবং এটি পেছনে ফেলে আসে কণ্ঠস্বরগুলো মন দিয়ে শুনব। হয়তো আপনি বিছানায় শুয়ে আছেন, ফোনের স্ক্রিনটি মৃদু আলো ছড়াচ্ছে, অথবা হয়তো আপনি কেবল অতীতের সঙ্গেই কিছুক্ষণ কাটাতে চেয়েছেন। আজ রাতে আপনি কোন জায়গা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন? চাইলে একটি কমেন্ট করতে পারেন। আপনি পৃথিবীর কোন স্থানে এবং এখন আপনার এইখানে কটা বাজে তা শুনতে আমার সবসময় ভালো লাগে। আপনি যদি আমাদের পূর্বপুরুষদের নিয়ে ধীর, চিন্তামূলক গল্পে সান্ত্বনা খুঁজে পান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি সম্মানিত বোধ করব। আপনারা কি কখনো ভেবে দেখেছেন মধ্যযুগের অন্ধকার গলিপথগুলোতে আজকের আধুনিক সুযোগ সুবিধা ছাড়া আপনার জীবন কেমন হতো? ধরুন, আপনার হাতে নেই কোনো অ্যান্টিবায়োটিক, নেই কোনো ফ্রিজ, এমনকি নেই কোনো পরিষ্কার পরিশ্রুত পানীয় জল। রাত নামলেই শহর পরিণত হয় দুর্গন্ধে ভরা এক ফাঁদে, যেখানে প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে বিপদ। আপনি হয়তো ভাবছেন মধ্যযুগ মানেই জাঁকজমকপূর্ণ দুর্গ আর বীর নাইটদার গল্প, কিন্তু বাস্তবতা ছিল আরও অনেক বেশি কঠিন, নোংরা এবং ভয়ঙ্কর। আজকের এই ঘুমানোর জন্য নিরস ইতিহাসে আমরা মধ্যযুগের সেই বাস্তব জীবনের গভীরে ডুব দেব, যেখানে কেবল বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। এই কাহিনীটি আপনার ঘুমের জন্য নয়, বরং আপনার বোধোদয়কে নাড়া দেবে। ধারণের মৌলিক চ্যালেঞ্জ। মধ্যযুগে সাধারণত পঞ্চম থেকে পঞ্চদশ শতকের মধ্যবর্তী সময়ে একজন সাধারণ মানুষের জীবন সংকট আর অনিশ্চয়তায় ভরা ছিল। এই সময়কালে একটি শিশুর জন্ম নেওয়া থেকে শুরু করে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ১. খাদ্যের অনিশ্চয়তা এবং অপুষ্টি। মধ্যযুগীয় ডায়েট আজকের মতো বৈচিত্র্যময় ছিল না। সাধারণ কৃষক বা ভিলিয়ানদের প্রধান খাদ্য ছিল রুটি, বিশেষ করে বার্লি বা রাইয়ের তৈরি, ডাল, পরিজ এবং কিছু ঋতুর সবজি। মাংস ছিল একটি বিলাসিতা, যা কেবল উৎসব বা শিকারের পরই জুটত। ২. দুর্ভিক্ষের চক্র। চাষাবাদ ছিল পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল। একটানা বৃষ্টি বা খরা মানেই ছিল ফসলহানি, আর ফসলহানি মানেই ছিল নিশ্চিত দুর্ভিক্ষ। একবার দুর্ভিক্ষ শুরু হলে পুরো গ্রাম বা অঞ্চলের মানুষ অভুক্ত থাকত। এই সময়ে মানুষকে খাবারের জন্য এমন কিছুও খেতে হতো যা সাধারণত অখাদ্য। ৩. লুকানো বিষ। শস্যের মধ্যে মাঝে মাঝে আর্গট বা এরগট ছত্রাক জন্মে যেত, বিশেষ করে রাই শস্যে। এই ছত্রাক বিষযুক্ত পদার্থ তৈরি করত। এই বিষযুক্ত শস্যের রুটি খেয়ে মানুষ সেন্ট অ্যান্টনিজ ফায়ার বা আর্গটিজম নামে একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতো। এই রোগে হাত পায়ে জ্বলন, খিঁচুনি এবং এক ধরনের মানসিক বিকার দেখা দিত, যা ছিল একটি ভয়ঙ্কর নীরব ঘাতক। ৪. দীর্ঘস্থায়ী অপুষ্টি। খাবারের অভাবের কারণে সাধারণ মানুষজন অপুষ্টিতে ভুগত। এর ফলশ্রুতিতে তাদের গড় উচ্চতা ছিল কম, দাঁত ক্ষয়ে যেত দ্রুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল দুর্বল। সামান্য সংক্রমণও মারাত্মক হয়ে উঠত। ২. স্বাস্থ্য ও রোগের সর্বগ্রাসী হুমকি। মধ্যযুগে চিকিৎসা ব্যবস্থা ছিল প্রাথমিক, কুসংস্কারাচ্ছন্ন এবং প্রায়শই বিপজ্জনক। আধুনিক চিকিৎসার ধারণাই তখন জন্ম নেয়নি। প্লেগ এবং মহামারী। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক ছিল প্লেগ, যা চতুর্দশ শতকে ইউরোপের প্রায় 1/3 থেকে অর্ধাংশ জনসংখ্যাকে মুছে দিয়েছিল। প্লেগের আগমন মানেই ছিল মৃত্যুর পরোয়ানা। এছাড়া ছিল বসন্ত, কলেরা, কুষ্ঠরোগ এবং ফ্লুয়ের নিয়মিত আক্রমণ। এই রোগগুলির কোনো চিকিৎসা ছিল না, কেবল প্রার্থনা আর ভাগ্য ছাড়া। ডাক্তার নয়, বরং নাপিত সার্জন। গুরুতর আঘাত বা রোগের চিকিৎসার দায়িত্ব বেশিরভাগ সময় নাপিত সার্জনদের হাতে থাকত। এদের জ্ঞান ছিল সীমিত। তারা প্রায়শই অত্যাধিক রক্তপাত ঘটিয়ে চিকিৎসা করত। তাদের বিশ্বাস ছিল শরীরের অতিরিক্ত খারাপ রক্ত বের করে দিলেই রোগী সুস্থ হয়ে যাবে, কিন্তু এর ফল হতো উল্টো। রোগী আরও দুর্বল হয়ে যেত বা সংক্রমণ আরও বেড়ে যেত। শল্যচিকিৎসার বিভীষিকা। কোনো অস্ত্রোপচার করার সময় অ্যানেস্থেশিয়া বা ব্যথানাশক ছিল না। রোগীকে হয়তো কোনো কাপড়ে কামড় দিতে বলা হতো, নয়তো মদ্যপান করিয়ে সংজ্ঞাহীন করার চেষ্টা করা হতো। সংক্রমণ রোধের কোনো ধারণাই ছিল না।
নোংরা সরঞ্জাম ব্যবহারের কারণে বেশিরভাগ অস্ত্রোপচারী রোগীর মৃত্যু হতো। মধ্যযুগে জীবন শুধু অসুস্থতা বা ক্ষুধার ভয় নিয়েই ছিল না, দৈনন্দিন জীবনযাত্রা নিজেই ছিল এক কঠিন সংগ্রামের নাম। কাজ, কখনো শেষ না হওয়া শ্রম। একজন সাধারণ কৃষকের জীবন ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর শারীরিক পরিশ্রমে ভরা। মধ্যযুগে বেশিরভাগ কৃষক ছিল সার্ফ বা ভূমিদাস। তারা জমিদারের জমিতে কাজ করত। তারা আইনত মুক্ত ছিল না, জমি ছেড়ে যেতে পারত না। তাদের ফসলের বেশিরভাগ অংশ জমিদারকে ট্যাক্স হিসেবে দিতে হতো। নিজেদের জন্য যা থাকত তা ছিল সামান্য। হাতে তৈরি সরঞ্জাম দিয়ে জমি চাষ করা ছিল অত্যন্ত ক্লান্তিকর। তাদের জীবন ছিল ঋতুর আবর্তন আর কঠোর শ্রমের চক্র। আজকের মতো অবসর বা ছুটির ধারণাই ছিল না বললেই চলে। করে তা স্পর্শ করতে বলা হতো। যদি আঘাত দ্রুত সেরে যেত তবে সে নির্দোষ। এই ধরনের নিষ্ঠুর পরীক্ষাগুলোর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করত। প্রকাশ্যে শাস্তি, ছোটখাটো চুরির জন্য হাত কেটে দেওয়া বা চাবুক মারা হতো। এই শাস্তিগুলো প্রকাশ্যে দেওয়া হতো যাতে অন্যরা ভয় পেয়ে অপরাধ থেকে বিরত থাকে। মৃত্যুদণ্ড ছিল আরও ভয়াবহ। ১. কাজ, কখনো শেষ না হওয়া শ্রম। একজন সাধারণ কৃষকের জীবন ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর শারীরিক পরিশ্রমে ভরা। কৃষকের দাসত্ব বা সার্ফডম। বেশিরভাগ কৃষক ছিল সার্ফ বা ভূমিদাস। তারা জমিদারের জমিতে কাজ করত। তারা আইনত মুক্ত ছিল না, জমি ছেড়ে যেতে পারত না। তাদের ফসলের বেশিরভাগ অংশ জমিদারকে ট্যাক্স হিসাবে দিতে হতো। নিজেদের জন্য যা থাকত তা ছিল সামান্য। শ্রমের তীব্রতা, হাতে তৈরি সরঞ্জাম দিয়ে জমি চাষ করা ছিল অত্যন্ত ক্লান্তিকর। তাদের জীবন ছিল ঋতুর আবর্তন আর কঠোর শ্রমের চক্র। আজকের মতো অবসর বা ছুটির ধারণা ছিল বললেই চলে। ২. বাসস্থান, অন্ধকার ও অস্বাস্থ্যকর আশ্রয়। কৃষকদের বাড়িঘর ছিল সাধারণত এক কক্ষের কুঁড়েঘর, যা কাঠ, মাটি এবং খড় দিয়ে তৈরি হতো। ধোঁয়ার সমস্যা, ঘরের মাঝখানে আগুন জ্বালিয়ে রান্না করা হতো বা উষ্ণতা বজায় রাখা হতো। ধোঁয়া বাইরে যাওয়ার জন্য সঠিক চিমনি থাকত না, ফলে ঘর ধোঁয়ায় ভরে যেত, যা ফুসফুসে রোগের কারণ হতো। পশু ও মানুষ একসঙ্গে, অনেক সময় তাদের গৃহপালিত পশুরাও একই ঘরে বা সংলগ্ন ঘরে থাকত। এটি উষ্ণতার জন্য সহায়ক হলেও তা ছিল অস্বাস্থ্যকর এবং রোগ ঝরানোর জন্য একটি সহজ মাধ্যম। পোশাক ও পরিচ্ছন্নতা, পোশাক ছিল মোটা পশমের বা লিনেন কাপড়ের, যা সহজে ধরা হতো না। নিয়মিত স্নান বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল উকুন ও অন্যান্য পরজীবীর সাধারণ উপস্থিতি নিশ্চিত করত। ৩. বিচার ও শাস্তি, নিষ্ঠুরতা ছিল স্বাভাবিক। আইন শৃঙ্খলা বজায় রাখা হতো এমনভাবে যা ছিল অত্যন্ত কঠোর এবং জনসাধারণের জন্য প্রদর্শিত। অগ্নিপরীক্ষা এবং জলপরীক্ষা, অপরাধীর দোষ বা নির্দোষ প্রমাণ করার জন্য অনেক সময় অগ্নিপরীক্ষা বা জলপরীক্ষার মতো পদ্ধতি ব্যবহার করা হতো। যেমন ফুটন্ত জলে হাত ঢুকিয়ে দেওয়া হতো বা লোহা গরম করে তা স্পর্শ করতে বলা হতো। যদি আঘাত দ্রুত সেরে যেত তবে সে নির্দোষ। এই ধরনের নিষ্ঠুর পরীক্ষাগুলোর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করত। প্রকাশ্যে শাস্তি, ছোটখাটো চুরির জন্য হাত কেটে দেওয়া বা চাবুক মারা হতো। এই শাস্তিগুলো প্রকাশ্যে দেওয়া হতো যাতে অন্যরা ভয় পেয়ে অপরাধ থেকে বিরত থাকে। মৃত্যুদণ্ড ছিল আরও ভয়াবহ। নাইট ও দুর্গের জীবনের ভুল ধারণা। মধ্যযুগ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে বর্ম পরা বীর নাইট এবং উঁচু প্রাচীরের জাঁকজমকপূর্ণ দুর্গের ছবি। কিন্তু এই রোমান্টিক ধারণার আড়ালে লুকিয়েছিল এক ভিন্ন, প্রায়শই অস্বস্তিকর বাস্তবতা। নাইট বা অভিজাতদের জীবনও কিন্তু সাধারণ মানুষের চেয়ে খুব বেশি স্বাস্থ্যকর বা নিরাপদ ছিল না। ১. নাইটের বর্ম এবং যুদ্ধের বাস্তবতা। আমরা সিনেমাতে যে নাইটদের দেখি তাদের বর্মগুলো প্রায়শই চকচকে এবং নিখুঁত দেখায়, কিন্তু বাস্তবে একটি পূর্ণাঙ্গ প্লেট আর্মার তৈরি করা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং ভারী। বর্মের নিচে লুকানো আতঙ্ক। একটি বর্মের ওজন প্রায় ১৫ থেকে ২৫ কেজি পর্যন্ত হতে পারত। এই ভারী বর্ম পরিধান করে ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ করা ছিল ক্লান্তিকর। সবচেয়ে বড় সমস্যা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা।
যুদ্ধের সময় বা দীর্ঘ ভ্রমণে বর্মের নিচে প্রচুর ঘাম, ময়লা ও ঘর্ষণ তৈরি হতো। বর্ম সহজে খোলা যেত না, আর ভেতরের আস্তরণ পরিষ্কার করা ছিল আরও কঠিন। ফলশ্রুতি বর্মের নিচের অংশগুলিতে প্রায়শই চর্মরোগ, ঘা এবং সংক্রমণ সৃষ্টি হতো। বর্মটি তার ভেতরে থাকা নাইটের জন্য চলমান দুর্গন্ধের কুঠুরিতে পরিণত হতো। 2. দুর্গের জীবন: ঠান্ডা, অন্ধকার এবং দুর্গন্ধ। দুর্গগুলি তৈরি হয়েছিল সুরক্ষার জন্য, আরামের জন্য নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই পাথরের কাঠামো প্রমাণ করে যে নিরাপত্তা ছিল 1 নম্বর অগ্রাধিকার। কিন্তু এর ভেতরের জীবন ছিল আজকের আধুনিক বাড়ির তুলনায় অনেক বেশি কঠিন। শীতকালে হিমশীতল পরিবেশ, বিশাল পাথরের দেয়াল এবং উঁচু সিলিংযুক্ত দুর্গগুলি ছিল অত্যন্ত ঠান্ডা। ফায়ারপ্লেসেস বা অগ্নিকুণ্ডগুলি বড় হলরুমগুলিকে উষ্ণ করার জন্য যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারত না। রাজকীয় পরিবারের সদস্যদেরও শীতকালে মোটা পোশাকের অনেক স্তর পরিধান করতে হতো। বাতাসের চলাচল এবং আর্দ্রতার কারণে পাথরের মেঝে প্রায়শই বরফের মতো ঠান্ডা থাকত। স্যানিটেশনের অভাব: দুর্গের সবচেয়ে বড় সমস্যা ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা ল্যাট্রিন বা গার্ডরোব। দুর্গের প্রাচীরের সাথে যুক্ত ছোট প্রকোষ্ঠ থাকত, যেখানে বসার ব্যবস্থা ছিল এবং তার নিচের একটি ছিদ্র দিয়ে মলমূত্র সরাসরি দুর্গ থেকে বাইরে বা নিচে খাদের জলে পড়ত। দুর্গের বাতাস প্রায় সবসময় এই নোংরা বর্জ্যের দুর্গন্ধে পূর্ণ থাকত। এই গার্ডরোবের কাছে বা নিচে থাকার ফল কি হতে পারত তা সহজেই অনুমেয়। অন্ধকার এবং আগুনের কাণ্ডের ভয়: রাতের বেলায় দুর্গ ছিল অন্ধকারে ঢাকা। আলোর জন্য ব্যবহৃত হতো মোমবাতি বা তেলের বাতি, যা ছিল ব্যয়বহুল এবং ঘন ঘন পরিবর্তন করতে হতো। এই বাতিগুলো আগুনের বিরাট বিপদ নিয়ে আসত। খড় বা কাঠের ছাদ এবং দেয়ালের কারণে একবার আগুন লাগলে তা নেভানো প্রায় অসম্ভব ছিল, যার ফলে মুহূর্তের মধ্যে পুরো দুর্গ ছাই হয়ে যেতে পারত। 3. রাজকীয় খাদ্যের বাড়াবাড়ি এবং নীরব রোগ। আপনি হয়তো ভাবছেন অভিজাতরা নিশ্চিতভাবেই চমৎকার এবং স্বাস্থ্যকর খাবার খেত, তবে তাদের খাদ্যাভ্যাসও ছিল অসুস্থতা এবং কষ্টের অন্য এক উৎস। অতিরিক্ত মাংস এবং ফলের অভাব: অভিজাতদের ডায়েটে মাংসের প্রাধান্য ছিল প্রচুর। শুয়োরের মাংস, গরুর মাংস, শিকার করা প্রাণী যেমন হরিণ। তারা প্রচুর পরিমাণে ওয়াইন ও বিয়ারও পান করত, কিন্তু তাজা ফল এবং সবজি তাদের টেবিলে কম স্থান পেত, কারণ সেগুলো দ্রুত পচে যেত এবং তাজা রাখতে সমস্যা হতো। গেটেবাত এবং পাথরের রোগ: এই অত্যধিক মাংস এবং ওয়াইন খাওয়ার ফলে অভিজাতদের মধ্যে গেটেবাত বা গাউট এবং কিডনিতে পাথরের সমস্যা ছিল খুব সাধারণ। গেটেবাত ছিল ধনীর রোগ বা ডিজিজ অব দ্য রিচ নামে পরিচিত, কারণ এটি অতিরিক্ত সমৃদ্ধ খাবার খাওয়ার ফল। এই রোগে হাঁটু এবং পায়ের আঙুলে অসহ্য ব্যথা হতো, যা রাজকীয় জীবনকেও বিষিয়ে তুলত। অতিথি আপ্যায়নের বিপদ: রাজকীয় ভোজ বা ফিস্টের সময় যে কেউ নিজের থেকে বেশি খেত। রান্না করা হতো বিশাল পরিমাণে খাবার, যার অনেক অংশই হয়তো নষ্ট হতো বা বাসি হয়ে যেত। এই বাসি খাবার খাওয়ার ফলেও প্রায়শই পেটের সংক্রমণ বা বিষক্রিয়া ঘটত। সুতরাং মধ্যযুগে একটি পাথরের দুর্গের মালিক হওয়া মানে স্বর্গের টিকিট ছিল না। এটি ছিল ঠান্ডা, স্যাঁতসেঁতে, দুর্গন্ধময় এবং ঝুঁকিপূর্ণ জীবন, যা সাধারণ কৃষকদের নোংরা কুড়েঘরের চেয়ে কেবল আরও সুরক্ষিত ছিল, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বেশি উন্নত ছিল না। জাদু, ধর্ম ও কুসংস্কারের অন্ধকার জগৎ: মধ্যযুগের মানুষের জীবন ছিল অনিশ্চয়তা এবং অসহায়তায় ভরা। যখনই রোগ, ফসলহানি বা অপ্রত্যাশিত কোনো বিপদ আসত, তখন তারা তার প্রাকৃতিক বা বৈজ্ঞানিক কারণ খুঁজতে পারত না। ফলশ্রুত তাদের মনোজাগতে জন্ম নিত কুসংস্কার আর গভীর ধর্মীয় ভয়। 1. অসুস্থতা, শয়তান ও দুষ্ট আত্মার কাজ। আজ আমরা জানি রোগ হয় জীবাণু বা ভাইরাসের কারণে, কিন্তু মধ্যযুগে মানুষ মনে করত সমস্ত অসুস্থতা, বিশেষ করে হঠাৎ আসা রোগগুলি, হয় শয়তানের অভিশাপ নয়তো দুষ্ট আত্মার কাজ। ঐশ্বরিক শাস্তি: প্লেগের মতো মহামারী যখন আসত, তখন সাধারণ মানুষ বিশ্বাস করত যে এটি হলো ঈশ্বরের ক্রোধ বা শাস্তি, মানুষের পাপের ফল। এর ফলশ্রুত চিকিৎসার চেয়ে প্রার্থনা, তীর্থযাত্রা এবং আত্মনিপীড়নের ওপর বেশি জোর দেওয়া হতো। রোগীরা চিকিৎসা না করে চার্চে গিয়ে নিজেদের পাপের জন্য অনুশোচনা করত। টোটকা ও জাদু: অসুস্থতা তাড়ানোর জন্য অদ্ভুত টোটকা ব্যবহার করা হতো, যেমন মাথা ব্যথার জন্য হয়তো শূকরের চর্বি কপালে লাগানো হতো,
বা জ্বর কমাতে কোনো পবিত্র সাধুর হাড় বা অঙ্গ কাছে রাখা হতো। অনেক সময় জাদুকর বা ঝাড়ফুঁককারী তাদের প্রধান চিকিৎসক হয়ে উঠত, যারা মন্ত্র ও জাদু দিয়ে দুষ্ট আত্মা তাড়ানোর চেষ্টা করত। উইচ হান্টের উত্থান, সন্দেহের বিষ। মধ্যযুগের শেষভাগ থেকে ডাইনি শিকারের যে ভয়াবহ পর্ব শুরু হয় তা ছিল সামাজিক ভয়ের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। একজন নিরীহ প্রতিবেশীকেও ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা বা অত্যাচার করা হতো। প্যারানয়ার জন্ম, যখনই কোনো গ্রামে পরপর দুর্ঘটনা ঘটত, হয়তো ফসল নষ্ট হলো বা কোনো শিশু হঠাৎ মারা গেল, তখন মানুষ দ্রুত এর জন্য একটি বলির পাঁঠা খুঁজত। বেশিরভাগ ক্ষেত্রেই সেই বলির পাঁঠা হতো কোনো এক একাকী নারী, বয়স্ক বিধবা বা সমাজের সামান্য ব্যতিক্রমী কেউ। নির্যাতন এবং স্বীকারোক্তি, অভিযুক্তদের ওপর ভয়াবহ নির্যাতন করা হতো, শরীরে ফুটন্ত জল ঢেলে দেওয়া বা হাড় ভেঙে দেওয়া। এই ভয়ানক কষ্টের হাত থেকে বাঁচতে তারা প্রায়শই মিথ্যা স্বীকারোক্তি দিত যে তারা শয়তানের উপাসনা করেছে বা খারাপ জাদু করেছে। এই স্বীকারোক্তিগুলি আবার অন্যদের বিরুদ্ধেও প্রমাণ হিসেবে ব্যবহৃত হতো, যা ডাইনি শিকারের চক্রকে আরও বড় করত। ন্যায় বিচারের অভাব, ডাইনি শিকারের সময় কোনো সুবিচার বা আইনের শাসন ছিল না। জনতা বা স্থানীয় ধর্মীয় নেতারা যা সন্দেহ করত তাই ছিল চূড়ান্ত রায়। নিরীহ মানুষের জীবন সামান্য সন্দেহের ভিত্তিতে কেড়ে নেওয়া হতো, যা ছিল মধ্যযুগীয় সমাজের এক কলমকমায় অধ্যায়। ৩. চার্চের শক্তি, পার্থিব ও আধ্যাত্মিক অতৃত্ব। মধ্যযুগের রোমান ক্যাথলিক চার্চ ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী প্রতিষ্ঠান। এটি শুধুমাত্র মানুষের আধ্যাত্মিক জীবনেই নয়, তাদের দৈনন্দিন সামাজিক এবং অর্থনৈতিক জীবনেও সরাসরি প্রভাব ফেলত। সময় ও জীবন নিয়ন্ত্রণ, চার্চের ঘণ্টা বাজলে মানুষ তার কাজ শুরু করত এবং শেষ করত। ছুটির দিন, হলিডেজ এবং উৎসবগুলো ছিল চার্চ দ্বারা নিয়ন্ত্রিত। চার্চ সাধারণ মানুষের কাছ থেকে দশমাংশ বা ফসলের 1/10 ট্যাক্স হিসেবে নিত। এই অর্থ চার্চকে আরও ধনী এবং শক্তিশালী করত। শিক্ষার নিয়ন্ত্রণ, চার্চ ছিল জ্ঞানের প্রধান কেন্দ্র। বেশিরভাগ শিক্ষিত মানুষ ছিল পাদ্রী বা সন্ন্যাসী। সাধারণ মানুষ বাইবেল বা ধর্মগ্রন্থ পড়তে পারত না, কারণ সেগুলো ল্যাটিন ভাষায় লেখা হতো। ফলশ্রুত সাধারণ মানুষ যা বিশ্বাস করত তা নির্ভর করত পাদ্রীরা তাদের কি বলতেন তার ওপর। এই নিয়ন্ত্রণ চার্চকে সমাজের ওপর একচেটিয়া ক্ষমতা দিয়েছিল। মৃত্যু ও পরকালের ভয়, মধ্যযুগীয় মানুষের মনে মৃত্যুর ভয়ে ছিল খুব বাস্তব এবং জোরালো। চার্চ তাদের শেখাত যে জীবনের পাপের জন্য নরকে অনন্তকালের শাস্তি অপেক্ষা করছে। এই ভয় থেকে মুক্তি পেতে মানুষ ক্ষমা প্রার্থনা বা ইন্ডালজেন্স বা চার্চের জন্য দান করত, এই আশায় যে তাদের আত্মা স্বর্গে যাবে। এই পরকালের ভয় মধ্যযুগীয় মানুষকে আরও বেশি সহজ বিশ্বাসী এবং নিয়ন্ত্রণযোগ্য করে তুলেছিল। সুতরাং মধ্যযুগ ছিল এক মানসিক কারাগার, যেখানে মানুষ একদিকে যেমন খাদ্যের অনিশ্চয়তায় ভুগত, তেমনি অন্যদিকে কুসংস্কার, ধর্মীয় ভীতি এবং শয়তানের অস্তিত্বের বিশ্বাসে জর্জরিত ছিল। এই ভয়ানক মানসিক চাপ তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছিল।